মাত্র 17,000 টাকা দিয়ে শুরু। প্রথম যে অর্ডারটা আসে পেজ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে। মাসে দিদি কত টাকার সেল? পার মান্থ বলবো না, পার উইক আমার 50 আপ হয়ে যায়। যেসব নারী বেকারত্ব ঘোচাতে চাচ্ছে তাদের ব্যাপারে লোকলজ্জাকে এক পেছনে ফেলতে হবে, নিজেকে তৈরি করতে হলে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। লভ অ্যান্ড লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো দীপা বণিকের সাথে। তিনি কাজ করেন কুমিল্লার খাদি কাপড় নিয়ে। তো আসুন জেনে আসি দীপা বণিকের উদ্যোগের খুঁটিনাটি নিয়ে। দীপা বণিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো আমরা আপনার উদ্যোগের নাম হচ্ছে দীপান্বিতা। আমরা দীপান্বিতার ব্যাপারে একটু জানতে চাই। আমি দীপা বণিক, আমার উদ্যোগের নাম হচ্ছে দীপান্বিতা। আর দীপান্বিতা নামের যাত্রাটা শুরু হচ্ছে আমার নামের সাথে ম্যাচ করে। কি নাম রাখবো সেটা খুব গভীরভাবে ভেবেছিলাম। পরে দেখলাম দীপান্বিতা নামটা খুব ভালো লাগছে। তো এই নামে কোনো পেজও দেখছি না, তো সেজন্যই আমি আমার উদ্যোগের নাম রেখেছি দীপান্বিতা। আর দীপান্বিতা যাত্রা শুরু হয় 2019 সালের জুলাই মাসে। অনেকটা মানে হতাশাকে দূরে ঠেলে নিজে কিছু একটা করার উদ্দেশ্যেই আমার দীপান্বিতা যাত্রা শুরু। প্রত্যেকটা মেয়েই চাইতে ক্যারিয়ারে সফল হতে, নিজের ক্যারিয়ারটা গড়তে, কিন্তু হয়তো অনেক সময় দেখা যায় যে শিক্ষা বা যোগ্যতা থাকা সত্ত্বেও সেটা পারে না। ফ্যামিলির একটা ব্যাপার থাকে, তারপর হচ্ছে এই যে অনেক ধরনের বাধা থাকে। তো সেই ক্ষেত্রে আমারও অনেকটা ছিল, কখনো চাকরি করব এই উদ্দেশ্যটা ছিল না। উদ্দেশ্য ছিল যে নিজে কিছু একটা করব, নিজের মাধ্যমে নিজের মানে যোগ্যতা দিয়ে পরিচিত হব। তো সেই উদ্দেশ্য থেকেই আসলে দীপান্বিতা যাত্রা শুরু। আপনি বলছিলেন যে আপনি 2019 সাল থেকে শুরু করেছেন, তো এখন আপনি কেমন সাড়া পাচ্ছেন? 2019 সালে যখন আমি শুরু করি, আমার আসলে পেজ সম্পর্কে বা অনলাইন বিজনেস কিভাবে করে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। মূলত আমার একটা ফ্রেন্ডের জন্য প্রোডাক্ট কিনতে গিয়ে, মানে তাকে হেল্প করতে গিয়ে আমার উদ্যোগে যাত্রা শুরু। তারপর আমাকে হেল্প করে আবার আরেক ফ্রেন্ড আমার। যখন আমি পেজটা খুলি, পেজটা ওপেন করার পরে একটা পেজ তো রানিং করতে হয়, একটা পেজ সবার কাছে পৌঁছাতে হয়, কিন্তু তখন আমি কোনো বুস্টিং বা এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর আমার প্রোডাক্টও খুব কম ছিল, মাত্র 17,000 টাকা দিয়ে শুরু। তো তারপর দেখা গেল আমার ওই ফ্রেন্ড আমাকে খুব সাপোর্ট করলো। ওর প্রোফাইলে আমার পেজটা শেয়ার করে দিল। তখন এক রাতেই আমার একটা টার্নিং পয়েন্ট, মানে 70 থেকে 1700 লাইক চলে আসে, আর হিউজ অর্ডার আসতে থাকে। আমার 17,000 টাকার পণ্য এক রাতেই সেল। তারপর হচ্ছে সেই প্রফিট থেকে আবার 17,000 টাকার যে পণ্য আছে, সেই পণ্যের প্রফিট থেকেই আমার মোটামুটি যাত্রা শুরু। তো এখন পর্যন্ত আমি প্রায় 50 লাখ টাকা প্রোডাক্ট সেল করেছি। বাহ, দুর্দান্ত। তো আপনি বলছিলেন যে আপনার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে আপনি উদ্যোক্তা হবেন। তো এখন উদ্যোক্তা হয়েছেন, কিন্তু পথটা নিশ্চয়ই খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না। এখন পেছন ফিরে তাকান, পেছনের দিকে যখন তাকান, তখন আপনার কেমন লাগে? মানে এই পর্যায়ে এসে যখন পেছনের দিকে অতীতে তাকান, তখন আপনার কি অনুভূতি হয় আসলে? আমি আসলে যখন পেজটা ওপেন করি, আমার তখন মানে আমার ধারণা ছিল যে হ্যাঁ, আমার বাচ্চাদের দেখার যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, তারপর হচ্ছে আমার বাচ্চাদের ফ্যামিলির পুরো দায়িত্ব আমার উপরে। তো আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমার যখন ফ্রি টাইমটা থাকবো, আমি বসে থাকবো না, ফ্রি টাইমটা আমি কাজটা করব। কিন্তু এখন সেটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমাকে সারাক্ষণই এই কাজগুলোতে ব্যস্ত থাকতে হয়। পার ডে আমার 150 থেকে 200 মেসেজ আসে আমার পেজের ইনবক্সে। তো চেষ্টা করি সবগুলোর আনসার দেওয়ার, যেহেতু আমার কোনো মডারেটর বা আমাকে হেল্প করার মতো কেউ নেই, তো সবগুলো আমি মেনটেন করি। সেই ক্ষেত্র থেকে আমার যেটা হচ্ছে, ওই যে বললাম, প্রথমেই বলেছি আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেছে, কিন্তু একই কাস্টমার কতদিন আমার কাছ থেকে কিনবে? তারপর এটা একটা টেনশন ছিল। এরপর আসলে যখন আমি 2019-এর ডিসেম্বরে আমি ওমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের সাথে আমি যুক্ত হই, তখন আসলে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ওখানে যখন আমি অ্যাক্টিভ ছিলাম, খুব দ্রুতই আমার পরিচিতিটা পেয়ে যাই। তারপর হচ্ছে এখন পর্যন্ত আমি সেটাই কন্টিনিউ করছি, সেখানেই আছি। আর এখন ব্যক্তিগতভাবে আমার ওই গ্রুপ ছাড়াও আমার অনেক কাস্টমার আছে। আমার কাস্টমার বেস এর মধ্যে 4টা দেশে আমার প্রোডাক্ট যায়।
4টা দেশে আমার খাদি আর তারপর হচ্ছে বাটিকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যায়। আর ওই অর্ডারগুলো হয় কাস্টমাইজ অর্ডার। ওরা যেভাবেই বলে আমি সেভাবেই অর্ডারগুলো আমাকে করে দিতে হয়, যেহেতু তারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেখানে বিজনেস করে। দিদি, আপনি তো বললেন যে আপনার পণ্য হচ্ছে 4টি দেশে যাচ্ছে। তো প্রথম আপনি যখন দেশের বাইরে অর্ডার পেলেন, এটি কিভাবে পেলেন? 4টি দেশ বলতে এটা হচ্ছে মানে খুব বড় অ্যামাউন্টের অর্ডার, যেটা মানে কন্টিনিউ যেটা যাচ্ছে। এমনিতে ছোটোখাটো প্রোডাক্ট ছোটোখাটোভাবে অনেক দেশেই যায়, একটা দুটো পার্সেল অনেক দেশেই যায়। কিন্তু এই 4জন আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় হচ্ছে একজন আছেন অস্ট্রেলিয়ার, তারপর হচ্ছে আরেকজন কানাডার, তারপর জার্মানির একজন আপু আছে। তো ওনারা হচ্ছে ওনাদের একটা শপ আছে, কারো শপ আছে বা কারো অনলাইন আমাদের মতো বিজনেস করছে। ওই দেশের চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করেন। তো ওনারা আমার প্রথম যে অর্ডারটা আসে, আমি খুব একদিন রাতের বেলা, যেহেতু আমাদের এখানে যখন রাত তাদের ওখানে তখন দিন, আমি ঘুমিয়ে গেছি। ম্যাক্সিমাম অর্ডারগুলো আমার রাতেই আসে, বাইরের অর্ডারগুলো। তো আমি ঘুমিয়ে গেছি। আমি খুব এরকম অনেক অর্ডার আসে বা অনেকেই আবার বাইরে থেকে মানে ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে নক করে যে আমাদের পণ্য যেন আমরা ওদের পণ্য যেন আমরা সেল করি। তো আমিও ভেবেছিলাম সেরকম, যে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি, আমি অস্ট্রেলিয়ায় থাকি, আপনার প্রোডাক্ট আমার ভালো লাগে। তো এমন আসলে অনেকে আবার সুবিধাও নিতে চায়। তো এই ভেবে আমি ওনার সাথে কথা বলিনি। প্রায় 2-3 দিন উনি আমার পেজে মেসেজ করেছে, তারপর হচ্ছে আমার প্রোফাইলে মেসেজ করেছে। তারপর একদিন আমার পেজ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে। তো নাম্বার নিয়ে যখন আমাকে ফোন করলো, আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি নিতে চান, আসলে আপনি আমার সাথে একটু খুলে কথা বলেন যে কিভাবে আপনি আমার সাথে কাজ করেন। আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার প্রোডাক্ট আমি এখানে আনতে চাই। আপনার প্রোডাক্ট অনেক ভালো, আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিও ভালো হবে। তো প্রথমেই উনি যেটা করেছেন, প্রথমে উনি ভেবেছে স্যাম্পল হিসাবে নেবে, কিন্তু ওনার এত ভালো লাগে যে উনি তখনই একসাথে 1.5 লাখ টাকার অর্ডার করে ফেলেন। এটা ছিল মানে আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আর সবাই আমরা যারা উদ্যোক্তা, আমরা এখনো ছোট, সবাই বড় হওয়ার স্বপ্ন দেখে। তো সবারই একটা মানে ভালো লাগা বা একটা ইচ্ছা কাজ করে যে আমার প্রোডাক্ট যেন দেশের বাইরে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রটা থেকেই ওই আপুকে আমি খুবই মানে অসংখ্য ধন্যবাদ জানাই। আপু এখন পর্যন্ত আমার কাস্টমার, প্রতিবারই আমি খুব ভালো ফিডব্যাক পাই। যে 4জন আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, ওরা 4জনই হচ্ছে মহিলা উদ্যোক্তা ওখানকারই। খুবই ভালো লাগে যে আমার পণ্য দেশের বাইরে যায় আর আমি কাস্টমাইজভাবে তাদের অর্ডারগুলো ফিল আপ করতে পারি, যে তারা যেভাবে চায় সেভাবে আমি তাদের অর্ডারগুলো দিতে পারি। কি কি পণ্য নিয়ে কাজ করছেন? আপনার পণ্যগুলোর ব্যাপারে বলুন। আমার সবচেয়ে বেশি যায় হচ্ছে সিল্ক বাটিক শাড়ি। বাজারে অনেক সিল্ক বাটিক আছে, এটা আসলে সবাইকে বোঝানো কঠিন। কারণ যেমন আমার প্রোডাক্টের প্রাইস একটু হাই। তো কারণ হাই হচ্ছে আমার পণ্যের কোয়ালিটি ভালো, তারপর হচ্ছে আমার ম্যাটেরিয়ালগুলো আমি যেখান থেকে ম্যাটেরিয়ালগুলো কিনি সেখানে আমাকে খুব মানে হাই প্রাইস দিয়ে কিনতে হয়। যে তারপর হচ্ছে আমি যে রঙগুলো ইউজ করছি, মানে শাড়িতে বা আপনার বাটিকের পণ্যগুলোতে যে রঙগুলো ইউজ করতে হয় সেগুলো বিভিন্ন দামের পাওয়া যায়। খুব ভালো আপনার যদি কালার হয় তাহলে সেটা দাম একটু বেশি হয়। যে কালারটা যাবে না, যে কালারটা খুব সহজে কাপড়ে ধরে যাবে, ওই কালারগুলোর দাম বেশি হয়। কিন্তু এভাবে আসলে কাস্টমারকে বোঝানো কঠিন। এখন দেখা যাচ্ছে কাস্টমার আমাকে নক করে যে আপনার প্রোডাক্টের দাম কেন। এমনিতে যে কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনে না তা না, যারা বুঝে তারা ঠিকই কিনে। যেমন 150 মেসেজ যদি থাকে, হয়তো 10% আমাকে জিজ্ঞেস করে আপনি দাম বেশি রাখছেন কেন, তারপর হচ্ছে কেন আপনার প্রোডাক্টের দাম বেশি, এই প্রোডাক্টটা আমি এত দামে ওই জায়গা থেকে কিনেছি, ঠিক আছে ছবি দিন। আমি জানি যে আমার ডিজাইন তো কপি হয়, কিন্তু আমার পণ্যগুলো খুব বেশি বাইরে পাওয়া যায় না, যাওয়ার কথাও না। হ্যাঁ, তো এখন যেহেতু কম্পিটিটর বেশি আর কুমিল্লা থেকে অনেক কাজ করছে, খাদি আর বাটিকের অনেক পেজ আছে, তো আপনার সোর্স জানা এখন খুব বেশি কঠিন কিছু না। তো এখানে যেহেতু সোর্স জানাটাও ইজি, তো হয়তো দেখা যাচ্ছে 2-1টা প্রোডাক্ট লিক হচ্ছে, কিন্তু এখন সবাই চায় যে সস্তা পণ্য কিনে এনে একটু বেশি দামে বিক্রি করতে। কিন্তু আমার ব্যাপারটা ছিল অন্যরকম। আমার কথা হচ্ছে আমার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে আমার প্রোডাক্ট কস্টিং বেশি আসুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার প্রোডাক্ট ভালো হতে হবে।
যেটা আমি পরে কমফোর্টেবল ফিল করব। আমি আমি অ্যাজ এ কাস্টমার আমি একজন কাস্টমার হিসেবে চিন্তা করি যে আমি হলে কি এই প্রোডাক্ট কিনতাম কিনা। তো সেই উদ্দেশ্য থেকেই আমার ভালো পণ্য নিয়ে কাজ করা। একটা দুইটা যে সমস্যা হয় না তা না, কারণ অনেক ভালোর মাঝেও খারাপ থাকে। আমি তো আর কারখানায়, আমি হয়তো তাদেরকে ডিরেকশন দিচ্ছি, কাজ করছে তারা। তো সেই ক্ষেত্রে দু একটা জায়গায় ডিফারেন্স থাকতেই পারে, একটু লেগেন্স থাকতেই পারে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমি একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা বাইরে থেকে এত টাকা দিয়ে কিনেন, আপনি আমার প্রোডাক্টটা নিয়ে দেখেন, আমার তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে। আপনি প্রোডাক্টটা যদি ভালো লাগে, আপনার কাছে যদি মনে হয় যে আপনি প্রোডাক্টটা নেবেন, তাহলে আপনি প্রোডাক্টটাকে খুলে দেখবেন। যদি ভালো না লাগলে অবশ্যই চেঞ্জ অপশন আছে। আমি এই ব্যাপারটা যখন থেকে আমি মানে চালু করেছি, তখন থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। আপনার প্রোডাক্টগুলোর প্রাইসগুলো একটু বেশি, যেহেতু আপনি একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করেন, তো সেই ক্ষেত্রে কি আপনার প্রোডাক্টগুলো কি আসলে সবার জন্য, সবাই কি এফোর্ড করতে পারে, নাকি কিছু নির্দিষ্ট লেভেলের মানুষ ব্যবহার করতে পারে? কারণ যেহেতু দামটা আসলে বেশি, সবার জন্য তো এফোর্ডেবল নাও হতে পারে। আমার যে প্রোডাক্ট আছে, আমি যদি রাজশাহী সিল্কে করি, সেটার প্রাইস রেঞ্জ হয়ে যায় ভিন্ন। একদম পিওর যে সিল্কটা আছে, ওটার প্রাইস রেঞ্জ হয়ে যায় ভিন্ন। কারণ হচ্ছে ওটার দাম হয়ে যায়, বা মসলিনে করলে ওটার দাম হয়ে যায় 5,000 6,000। আমার কিন্তু অত বেশি না। আমি হচ্ছি কটন মিক্স সিল্কে কাজ করি। তো সেটা ভালো কোয়ালিটির, অনেক সফট কাজ করার পরে। যেহেতু বাটিক কাজটা হচ্ছে, বাটিক বা খাদি, যেটাই খাদিতে যদি বাটিক করি সেটারও একটা প্রসেসিং আছে, সিল্কে যদি আমি বাটিক করি সেটারও একটা প্রসেসিং আছে। অনেক প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে ডাইং করা হয়। যেমন আমরা তো সাদা ম্যাটেরিয়ালটা কিনি, র ম্যাটেরিয়াল যেটা সেটা সাদা থাকে, সেটাকে ডাইং করা হয়, তারপর কালার করা হয়, মার্ক দেওয়া হয়, বিভিন্ন প্রসেস আছে। তো অনেক সময় দেখা যায় যে কাপড়টা অনেক সময় হার্ড হয়ে যায়, আবার কাপড়টা অনেক সময় সফট হয়ে যায়, কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু একই থাকে। এক একটা ডিজাইনের জন্য এক একটা ডিজাইন যখন করা হয় দেখা যায় যে ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার কাস্টমার অ্যাফোর্ড করতে পারবে না এমন প্রাইস আমি রাখি না। যেমন 2,000 থেকে 2,500 পর্যন্ত আমার প্রোডাক্টের রেঞ্জ। তো এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। আমার ধারণা যে 20 থেকে 50 বছরের আমার প্রোডাক্টগুলো বেশিরভাগই এমন, যে এখন যেটা করব, যেহেতু এখন গরম আসছে, সামার আসছে, তো এখন যেটা করব সেটা হচ্ছে এবার আমি কুর্তি লঞ্চ করব। এই ম্যাটেরিয়ালেরই কুর্তি লঞ্চ করব, কাফতান লঞ্চ করব। তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমি আশা করছি যে ভালো সাড়া পাবো। তো আর আমার ওই প্রোডাক্ট একটু ডিজাইন যেহেতু ভিন্ন হয়, আর ম্যাটেরিয়ালটা একটু যেহেতু দামি হয়, তো সেক্ষেত্রে ওই যে 2,000 বা 2,500-র উপরে কিন্তু না। তো এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। আপনি এক ধরনের শাল বিক্রি করেন যেটির নাম হচ্ছে ভেলভেটি টাইডাই, তাই তো? নামটা তো ঠিক আছে বোধহয়। আচ্ছা, তো এই ভেলভেটি টাইডাই সম্পর্কে একটু বলুন, একটু যেহেতু আনঅর্থোডক্স একটা প্রোডাক্ট মনে হচ্ছে, এটার ব্যাপারে একটু আমাদেরকে এনলাইটেন করবেন। আমি এই শালটা নিয়ে কাজ শুরু করেছিলাম গত বছর। গত বছর যখন আমি একটু ডিফারেন্ট, আমার একটা অভ্যাস হচ্ছে কি, মানে আমি ছোটোবেলা থেকে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার জামা মানে তৈরি করে দিত। আমার হচ্ছে বাইরে কোনো টেলারের জামা পছন্দ, টেলার সেলাই করলে আমার সেই জামা পছন্দ হতো না, বা বাইরে কোথাও থেকে কিনবো সেটা আমার পছন্দ হতো না। মানে আমার জামাটা হোক না নর্মাল, কিন্তু আমার জামাটা হতে হবে ডিফারেন্ট, যে একটু ডিজাইনটা ডিফারেন্ট হবে, বা আমার জামাটা কারো কাছে থাকবে না। তো সেই চিন্তা থেকে আমিও এটা চিন্তা, আমার কাজের ক্ষেত্রেও সেটা, যখন দেখি যে মানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, হয়তো আমি একটা জিনিস শুরু করেছি সেটা এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, আমি ওই জায়গা থেকে সরে আসি, আমি ডিফারেন্ট কিছু চিন্তা করি। তো সেভাবেই আসলে এই চিন্তাটা থেকেই বাটিকের মানে এই যে ভেলভেটে টাইডাইটা কাজ করেছি। ভেলভেটে মোমবাটি করা পসিবল কিনা আমি জানি না, কারণ যেহেতু আমি ওটা করিনি। কিন্তু ভেলভেটের টাইডাইটা আমি তবে সব ম্যাটেরিয়ালে কিন্তু ধরে না, ভেলভেটের ভিতরে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে। তো দেখা যাচ্ছে বিভিন্ন কালারের হয়। তারপর হচ্ছে এটা হোয়াইট কালার ছাড়া, একদম পিওর ভেলভেট ছাড়া কিন্তু আপনার রংটা ধরবে না। আরেকটা জিনিস হচ্ছে বাটিকের শাল এখন অ্যাভেলেবেল। তো এখন যেটা হয় ভিসকসে হয়, কটনে হয়, কিন্তু এটা হয় পাতলা, কারণ কাস্টমারদের একটা ব্যাপার থাকে, অনেকে ফ্যাশন নিয়ে চিন্তা করে না, অনেকে চিন্তা করে যে কমফোর্টেবল, আর আমি যেটা কিনবো একবারেই কিনবো, ভালো দেখে কিনবো, যে আমার পুরো শীতটা কভার হয়ে যাবে। তো এখন অনেকেই আমাকে প্রশ্ন করতো যে আপু বা দিদি, যে প্রোডাক্টটা কি পাতলা হবে, পাতলা হলে তো শীত মানাবে না। এখন এই জিনিসটা কাস্টমারকে বোঝানো অনেক টাফ, যেহেতু আমরা অনলাইন বেস কাজ করি।
তো সেই চিন্তা থেকে ভেলভেটটা কিন্তু খুব সফট, তারপর হচ্ছে খুব আরামদায়ক। ভেলভেটের যে কোনো মখমল বলে যেটাকে, তো সেটা পরতে কিন্তু খুব আরাম লাগে। এই চিন্তাটা থেকেই আমি যেখানে কাজ করাই, তো তাদের সাথে যখন চিন্তা করলাম, কথা বললাম, তাদের কাছে আমি ভেলভেট ম্যাটেরিয়ালটা দেখেছি, তো যে এটাতে ট্রাই করলে কেমন হবে। তো বললে হ্যাঁ করা যাবে, একটু ট্রাই করা যেতে পারে। প্রথম 10 থেকে 15টা ছিল। তো পরে আমি ওই যে বললাম আমার বাইরে একজন কাস্টমার আছে, আমি ওনাকে যেই ডিজাইনটাই দেখাই, ওই ডিজাইনটাই ওনার পছন্দ হয়ে যায়, যে আমাকে এই ডিজাইনটা এত কপি করিয়ে দেবেন। তো প্রথম আমি 100 শাল করাই, আমার প্রায় 80টা শালই আমার বাংলাদেশে সেল করতে হয়নি, আমার দেশের বাইরে চলে গেছে। আমার ওই শালের ভিতরে আমি আবার একটু ডিজাইন করেছি, যে টার্সেল লাগানো, তারপর হচ্ছে আবার পাইপিং করা। তো এটি একটু ডিফারেন্ট লাগে। আর টাইরেই তো রঙের খেলা, হ্যাঁ, বাটিক মানে রঙের খেলা, অনেকে কালারফুল পড়তে পছন্দ করে, আর ডিফারেন্ট টাইপ ডিজাইন থাকলে সবাই একটু আগ্রহ প্রকাশ করে। তো আপনার এমনি কি মনে হয় যে আপনার প্রোডাক্টটা কেন একজন কাস্টমারের কেনা উচিত, অথবা ধরুন আমি আপনার প্রোডাক্টটা কিনবো, আপনার তো খাদির পাঞ্জাবিও আছে, কেন আমি আড়ং থেকে একটা পাঞ্জাবি না কিনে আমি আপনার ওখানটার পাঞ্জাবি কেন কিনবো আসলে? আড়ং তো একটা ব্র্যান্ড, আমরা মাত্র শুরু করেছি। আড়ং যখন শুরু করেছে তখনও হয়তো আমাদের চাইতে হয়তো ভালো ছিল বা আমাদের চাইতে খারাপ ছিল। তো আড়ং তাদের পণ্যের প্রচারটা অনেকভাবে করে, হ্যাঁ, ওদের অ্যাডভার্টাইজিংয়ের অনেক মাধ্যম আছে। আমরা হয়তো ততটা মাধ্যমে যেতে পারি না, কিন্তু আমরা যারা কাজ করি, আমরা যারা উদ্যোক্তা আছি, ছোটোখাটো উদ্যোক্তা আছি, তারা কিন্তু সবসময় আসলে কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে তাদের কাস্টমারই হচ্ছে মেইন। একটা আড়ঙে যেমন একটা কাস্টমার নষ্ট হলে সমস্যা নাই, আরও 1000 কাস্টমার আছে, কিন্তু আমাদের একটা কাস্টমার নষ্ট হওয়া মানে 10জন কাস্টমার নষ্ট হওয়া। যেহেতু একটা কাস্টমারই আমাদের কাস্টমার তৈরি করে, 10জন কাস্টমার তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমার আর আমি যেহেতু আমি জানি সোর্স, এখন তো অনেক নকল বের হয়েছে, যেমন খাদি পাঞ্জাবি, আমার স্লাভ কটনকে অনেকে খাদি পাঞ্জাবি বলছে। তারপর হচ্ছে বাটিকের ম্যাটেরিয়াল, যেমন আমি যদি বলি 80x80 কটন বা বেক্সি, এখন হয়তো অর্গেন্ডিকে বেক্সি বলছে। এখন কাস্টমারের সেই ধারণাটা একদমই নেই। আমরা যারা কাজ করছি তাদেরও অনেকের ধারণা নেই যে আসলে আমরা কী বলে বিক্রি করছি। খাদিটাকে খেস বলছি, খেসটাকে খাদি বলছি, যে শাড়ির ক্ষেত্রে। এটা আসলে আমার মনে হয় যে কাস্টমার হিসেবেও কাস্টমারের একটু জানা দরকার। আর কাস্টমাররা জানবে কোত্থেকে, আমার যদি কন্টেন্টটা তেমন হয় যে আমি কন্টেন্টে লিখে দিই যে এই প্রোডাক্টটা এমন, এই প্রোডাক্টটা এই ম্যাটেরিয়ালে তৈরি হয়েছে, তারপর হচ্ছে আমরা একটু ডিটেলসটা বলার চেষ্টা করি। হ্যাঁ, কাস্টমার যখন আমাদের কাছে প্রশ্ন করে যে এটা কেন, এটা এমন কেন, এই ধরুন একটা পাঞ্জাবি এখন 350 টাকায়ও পাওয়া যায়, আসলেই কি খাদি পাঞ্জাবি এত মানে এত ন্যূনতম রেটে পাওয়া যায়? আসলে কিন্তু না। যারা খাদির অরিজিনাল কারিগর আছে তাদের কাছেই প্রশ্ন করলে জানতে পারবেন যে না, এত চিপ রেটে কিন্তু পাঞ্জাবি পাওয়া যায় না। তো আরও আমরা যখন মানে রুট লেভেলে যাই তখন দেখি যে আরও ওই জায়গাগুলো থেকেই তাদের প্রোডাক্টগুলো কালেক্ট করে, ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে। হ্যাঁ, সোর্সিংটা কিন্তু একই, যেহেতু কুমিল্লা। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু অ্যাভয়েড করি আর হচ্ছে কাস্টমারকে বোঝাতে সক্ষম হই, আর কাস্টমার ওই যে আমি যেটা আমার ক্ষেত্রে যেটা করেছি যে কাস্টমার কেন আমার পণ্য কিনবে, আমি চেঞ্জ অপশন রেখেছি। আপনি অপশন আপনার যদি যেহেতু আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমি রিটার্ন করবো, আমি 100 ভাগ রিটার্ন করবো, এটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই কাস্টমারটা যদি আমার তৈরি হয়ে মানে নষ্ট হয়ে যায়, তাহলে আমার আরও 10জন কাস্টমার নষ্ট হবে। আর ওই যে প্রোডাক্টের মান, আমি জানি যে প্রোডাক্টের মানটা কেমন, কাস্টমার কেন কিনবে, এই ব্যাপারগুলো যখন আমি কাস্টমারকে এক্সপ্লেন করতে মানে খুব ইজিভাবে এক্সপ্লেন করতে পারি, তো কাস্টমার অবশ্যই আমার প্রোডাক্ট কিনবে, কেন কিনবে না। সেই ক্ষেত্রে আমার কখনোই কিন্তু কাস্টমার ফেরত যায়নি, যে কাস্টমার আমার ম্যাক্সিমাম দিন আমার থাকে যে কাস্টমার আমাকে যেটা করে সেটা হচ্ছে একটা ছোট করে মেসেজ দেয় যে ওয়াও আপনার প্রোডাক্ট অনেক সুন্দর, বা আমার প্রোডাক্ট ভালো লেগেছে। এই যে ছোট্ট ছোট্ট মেসেজগুলো আমার কাজ করার অনেক বড় অনুপ্রেরণা। আমার ভালো লাগে, যে তখন আমি বুঝি যে না, আমি আসলে ঠিক পথে এগোচ্ছি। আপনি আসলেই ঠিক পথে এগোচ্ছেন, সেটা আপনার সেলই বলে দেয়। আসলে আপনার মাসে দিদি কত টাকার সেল হচ্ছে এখন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সময়ের ব্যাপার। মানে হচ্ছে আপনি যত সময় দিবেন, আপনি যত এফোর্ট দিবেন, কোনো কাজে কিন্তু আপনি ফিরবেন না।
আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো যে ব্যাপারটা দেখা যাচ্ছে, আমি যেহেতু আমার আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, তারপর হচ্ছে আমার ফ্যামিলি আছে, তারপর আমার আত্মীয় স্বজন সবাই আছে, সবার দিকটাই আমাকে দেখতে হয়। আমার বাচ্চাদের বাচ্চারা বড় হচ্ছে, স্কুল, তারপর হচ্ছে তাদের পড়ালেখা, এভরিথিং, এইচ এন্ড এভরিথিং, আমার ফ্যামিলি সব কিছু দেখতে হয়। তো আমি যদি একটু থেমে যাই, সেই মাসে হচ্ছে হয়তো একটু কম, আমি আমি যখন দেখি যে আমি পারছি না, হ্যাঁ আমার জন্য এই মাসটা কন্টিনিউ করা পসিবল হবে না, সেই মাসটা আমি হয়তো অফ রাখছি। যদি এটা একজন উদ্যোক্তার জন্য ভালো কথা না, কিন্তু আমি আমার সবচেয়ে ভালো লাগে যে যখন আমি কাম ব্যাক করি, মানে যে আমি ফিরে আসছি, যে এই মাসটা আমি খুব উদ্যোগী হয়ে কাজ করব, তখন দেখা যায় যে পার পার উইক, আমি পার মান্থ বলবো না, পার উইক আমার 50 আপ হয়ে যায়। তো এটা এটা আমার জন্য অনেক ভালো একটা, ওই যে আমি এটা একদম সব সময় মনে করি যে আমার প্রোডাক্টের কোয়ালিটি, তারপর হচ্ছে আমার প্রোডাক্টের প্রেজেন্টেশন, আমি যেটা করি সেটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার জন্য। আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিজে ক্যারি করার চেষ্টা করি। আমি কোনো ডল বা, হ্যাঁ ডলেরও মাঝে মাঝে ছবি তুলি, বা প্রোডাক্ট, অনেকে ফটোগ্রাফি অনেক রকম, কিন্তু আমি ওই মাধ্যমটাকে বেছে নিয়েছি যে আমার কাস্টমার যখন দেখবে যে আমি প্রোডাক্টটা ক্যারি করছি, সে বুঝতে পারবে যে তাকে কেমন লাগছে, বা আমাকে উনি পরলে কেমন লাগবে, তারপর হচ্ছে নিশ্চয়ই আমি প্রোডাক্ট ইউজ করছি, ভালো দেখে ইউজ করছি। তো এইটাতে কাস্টমার যেন ইন্সপায়ার হয়, এই জন্য আমি প্রোডাক্টটা ক্যারি করি। আমার পেজের সমস্ত ছবি হচ্ছে আমার নিজের পড়া আর কি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপা, যেটা হচ্ছে যে যারা বেকার আছে এবং যেসব নারী বেকারত্ব ঘোচাতে চাচ্ছে, তাদের ব্যাপারে কি আপনার কোনো পরামর্শ আছে কি না? কারণ যেহেতু আপনি ওই ফেজটা আসলে পার হয়ে এসছেন। একটা কথা আমি বলবো যে বর্তমান সময়ে যারা বেকার আছেন, নারী বলেন পুরুষ বলেন, তারা বেশিরভাগই কিন্তু শিক্ষিত। কেউ অশিক্ষিতরা কিন্তু বেকার বেকার থাকে না, খুব বেশি না। কারণ তারা যে কোনো রকমেই হোক, যারা পড়ালেখা জানে না তারা রিক্সা চালিয়ে হোক বা যেভাবেই হোক, অন্যের বাসায় কাজ করে হোক, তারা কিন্তু তাদের বেকারত্ব ঘুচাচ্ছে। হুম। কিন্তু বেকার থেকে যাই আমরা, যারা পড়াশোনা শেষ করেছি, ভালো যোগ্যতা আছে, তারপর হচ্ছে মেধা আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছি না, হয়তো ফ্যামিলি বাইন্ডিংস আছে বা যে কোনো ধরনের সমস্যা আছে। তো সেই ক্ষেত্র থেকে আমরা যেটা মনে করি যে আমরা অনেকেই সেই জিনিসটাকে ধরে বসে থাকি, যে আমি হয়তো পারবো না, আমার দ্বারা হয়তো কিছু হবে না। আমার কাছে মনে হয় যে এই যে 90% বেকারত্বের কারণ হচ্ছে এটা। আমার কাছে মনে হয়, আমি জানি না সবাই কি ভাবে, যে আমার দ্বারা হয়তো হবে না, আমি হয়তো পারবো না, না অন্য এমন করছে, আমি হয়তো পারবো না। আর আমাদের মধ্যে একটা জিনিস, ব্যাপার হচ্ছে কি, লোকলজ্জার একটা ভয় থাকে, যে আমি এমন ফ্যামিলির মেয়ে বা আমি এমন ফ্যামিলির ছেলে, আমি কেন এই কাজ করব। তো এই ক্ষেত্রটা থেকেই বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি আমার কাছে যেটা মনে হয়, যে আমি যেখান থেকে পারছি সেখান থেকে শুরু করি না কেন, সমস্যা তো নেই। আমি যদি আমাকে খুব ভালো, আমি পড়ালেখা শিখেছি, আমাকে সরকারি চাকরি করতে হবে, আমি পড়ালেখা শিখেছি, আমাকে অনেক বড় অফিসার হতে হবে, বা আমাকে ডাক্তার হতে হবে, এমন কিন্তু না। তো আপনার প্রত্যেকটা মানুষ কিন্তু নির্দিষ্ট কিছু গুণ নিয়ে জন্মে, অবশ্যই তার কাছে তার কাছে মেধা আছে। হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষ সুন্দর গুণাবলীর অধিকারী। তো সেই ক্ষেত্র থেকে নিজের গুণটা যদি কাজে লাগিয়ে, নিজের মেধাটা যদি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে। তারপর হচ্ছে, আর যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে বলবো, আপনার হাতের কাছে অন্যের দেখা না, মানে হচ্ছে অন্যজন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে, এত ভালো সেল করছে, আমিও কেন পারবো না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, কুমিল্লাতে ম্যাক্সিমাম দোকানে সবাই কিন্তু আমাকে চেনে, ম্যাক্সিমাম দোকানে ওই যে আমি বলেছিলাম যে আমার প্রোডাক্ট আমি ক্যারি করি। তো এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি খুব মজা পাই। যেটা হচ্ছে যে মানে তারা আমার ছবিটা নিয়ে, এই শাড়িটা আছে দীপবণিকদের, এই শাড়িটা আছে, এই শাড়িটা আছে, এটা আমার খুব ভালো লাগে। তো অনেকে প্রথমে ভাবতো যে আমার ফ্যামিলি থেকেও বলেছে, কেন তুমি তোমার প্রোডাক্ট ক্যারি করবা, দেখতে ভালো লাগে না, বা লোকে কি বলবে। তো এই ব্যাপারটা আমিও ছিলাম এই ব্যাপারটার ভেতরে, যেমন আগে লাইভ করতাম না, এখন লাইভ করি, যেমন এখন ট্রেন্ড অনুযায়ী আমাকে আগাতে হবে, যেহেতু আমার বিজনেস আমি কন্টিনিউ করব। তো সেই ক্ষেত্রটা থেকে লোকলজ্জাকে এক পেছনে ফেলতে হবে। তারপর হচ্ছে নিজের হাতের কাছে যে পণ্যটা আছে, যেমন আমি কেন খাদি বাটিক নিয়ে কাজ করি, কারণ হচ্ছে আমার সোর্স খুব আমার ঘরের কাছে সোর্স, আমি কেন বাইরে যাব, বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, যেটা ব্যাপারে আমার জানার সুযোগ আছে, অবশ্যই নিজের পণ্য সম্পর্কে জানতে হবে, না জানলে আরও বেশি করে জানার চেষ্টা করতে হবে, আর হচ্ছে পরিশ্রম।
আপনার ভালো কিছু করার আপনার উদ্দেশ্যটা একদম সঠিক হতে হবে, তাহলেই মানে সফল হওয়া সম্ভব আমি মনে করি। সেটা যেভাবে আমি সফল হয়েছি, আমি জানি না কতটুকু সফল হয়েছি, তবে আমি মনে করি যে এতটুকু 2.5 বছরে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, সেটা শুধুমাত্র আমার শ্রম, মেধা, আমার ইচ্ছা, প্রচণ্ড ইচ্ছা শক্তি থেকে। তো আমি সবাইকেই বলবো যে নিজেকে তৈরি করতে হলে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং নিঃসন্দেহে আপনি আসলে সফলতার পথেই আছেন। সফলতা তো আসলে কোনো গন্তব্য না, বরঞ্চ এটি তো আসলে একটি পথ। তো সেই পথ ধরে আপনি আরও বহুদূর এগিয়ে যান, সেই কামনা আপনাকে জানাচ্ছি। তো আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।